প্রত্যেক দিন হোটেলে থেকেছেন, 4,000 টাকা করে বিল করেছেন, কয়েক লক্ষ টাকা। তারপর একটা ফ্ল্যাট আগরতলা শহরে 60-70 লাখ টাকার কম হবে না। 8 একরের মতো এই টি প্ল্যান্টেশন, তাও উক্ত চাম্পামোড়া, এখানেও কানি 15-20 লাখ টাকার কম হবে না। ড্রোন কিনেছেন তার সময়তে 9টা, এই 9টা ড্রোনের দাম 1 কোটি টাকার উপরে। ত্রিপুরাজ্যের কোন ফায়ার সার্ভিস স্টেশন থেকে ড্রোন দিয়ে আগুন নিভানো বা কি পরিমাণ ক্ষতি হলো দেখার এরকম কোনো যে অ্যাকশন তো হয়নি, মহড়াও আমরা শুনি। আমার যে জীবন এমন জায়গায় চলে যাবে, বরঞ্চ আমি সম্মানের সাথে এখান থেকে যাতে আমি বেঁচে ফিরতে পারি। যে লক্ষ লক্ষ টাকা এসডিআরএফ এর ফান্ড। আজকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন, এবং তার সাথে যে রাজ্যের মানুষের এই সমস্ত ক্ষেত্রে যাতে আমাদের রাজ্যের সরকার তারা প্রায় প্রতিদিন এই রাজ্যের উন্নয়নে মানুষের স্বার্থে অনেক বড় কথা বলেন, কিন্তু বাস্তবে কতগুলো কারণে তার সমস্ত বিপরীত কর্মকাণ্ড যা নানাভাবে এই রাজ্যের অগ্রগতি, এই রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে আপনাদেরকে আহ্বান করেছি। বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরাজ্যের প্রিন্ট এবং এই ইলেকট্রনিক মিডিয়াতে কতগুলো খবর হচ্ছে যে রাজ্য সরকার কতিপয় আমলা যারা বেশ কয়েক বছর আগে অবসরে চলে গেছে, আইএস অফিসার, টিসিএস অফিসার, তাদেরকে বারবার যে পুনর্নিয়োগ করে এবং খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে এদেরকে বছরের পর বছর দায়িত্ব দিয়ে রাখা হচ্ছে, এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে সেই জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তো এরকম যে কোনো অবসরপ্রাপ্ত অফিসারকে পুনর্নিয়োগ করা এর নতুন কিছু না, হয় একবার, দুবার, তিনবার হতেই পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনন্তকাল, এটার কোনো মেয়াদ ফুরোচ্ছেই না, আর তাদের সম্পর্কে নানা ধরনের কথা উঠছে। আমি আজকেই বলছি না, আমরা এই 3 জন এখানে আছি, আজকেই বলছি না যে সমস্ত অভিযোগ বা ওদের সম্পর্কে অঙ্গুলি তোলা হচ্ছে, এগুলো সত্য প্রমাণিত, সত্য বলছি না, কিন্তু অভিযোগগুলো গুরুতর, খুব উদ্বেগজনক। এবং শুধু মিডিয়া, সন্ধান পত্রিকা, প্রতিবাদী কলাম পত্রিকা, আজকের ফরিয়াদ, দৈনিক সংবাদও কখনো কখনো, তাছাড়াও আরো অনেক, এবং আরো বিভিন্ন চ্যানেল থেকেও এই সমস্ত যে তথ্য সেখানে বেশি আসছে, যেটা খুবই মারাত্মক। যেমন আমি বলছি, একজন অফিসার তার অতীত থেকেই খুব, তার ব্যাকগ্রাউন্ড সেরকম ভাবে টেন্টেড ছিল, বিতর্কিত ছিল বলছি না, একটা সময় তো ভালো কাজও করেছে। তার নাম
অনিন্দ্য কুমার ভট্টাচার্য, রিটায়ার্ড আইএস অফিসার, প্রমোটি। তিনি 7 বার, এই সর্বশেষ 7ম বারের জন্য তিনি এক্সটেনশন পেয়েছেন, এই রিএমপ্লয়মেন্ট পেয়েছেন। তিনি পোস্ট হোল্ড করছেন স্পেশাল সেক্রেটারি পোস্ট, GAPNT, অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট এবং ট্রেনিং, এটা ক্যাডার কন্ট্রোলিংয়ে যে বিভিন্ন স্তরের IAS, TCS, TPS, TFS, IFS এদেরকে পোস্টিং দেওয়া ইত্যাদি নানা দিক থেকে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। তার সাথে কিছুদিন আগে ডাইরেক্টর অফ কি বলে ফায়ার সার্ভিসেরও ডিজি হয়ে আসছে, IG। তার সম্পর্কে যে অভিযোগ উঠেছে পত্রিকাতে, যে ফেক মেডিকেল এবং টিএ বিল করা, যা একটা ক্ষেত্রে খুবই মারাত্মক। সেরকম হলো মুম্বাইয়ে তিনি কোনো একটা অফিসিয়াল কাজে গেছেন, যেতেই পারেন, সরকার পাঠালে তো যেতেই হবে। তাও নাকি যে জিও গভর্নমেন্ট অর্ডার বের হওয়ার আগে তিনি গেছেন, টানা 64 দিন ছিলেন এবং প্রত্যেক দিন হোটেলে থেকেছেন, 4000 টাকা করে বিল করেছেন, কয়েক লক্ষ টাকা। ঠিক আছে, স্পেশাল সেক্রেটারি র্যাঙ্কের কোন অফিসার যদি বহিরাজ্যে কোথাও যান, তাকে থাকতে হবে কোনো হোটেলে, কিন্তু তিনি এই যে 64 দিন টানা 2 মাস সেখানে ছিলেন, কি কাজে ছিলেন? তার মাইনস কোথায়? এই রাজ্যের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় তিনি সেখানে ডেপুটেশনে ছিলেন বা কাজে গেছেন, তার আউটপুট কোথায়? তারপর তিনি ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস যখন ছিলেন, IG না, ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস, দেখা গেছে আমার কাছে অনেকগুলো কাগজ এসছে, এখানে একদম তার মেমোগুলো, যে লক্ষ লক্ষ টাকা SDRF এর ফান্ড, বিভিন্ন ফায়ার সার্ভিসের লোক কোথায় SDRF মানে সাধারণত এরকম রিলিফের টাকা দিয়ে থাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, DM বা SDM দের মাধ্যমে, কিন্তু ফায়ার সার্ভিসের ডাইরেক্টর, তার হাতে SDRF এর ফান্ড, এক কিস্তিতে 10 লাখ 9 লাখ টাকা করে। তারপর একটা মেমো এখানে পাঠানো হয়েছে যে ড্রোন কিনেছেন তার সময়তে 9টা, এই 9টা ড্রোনের দাম 1 কোটি টাকার উপরে। ত্রিপুরাজ্যের কোন ফায়ার সার্ভিস স্টেশন থেকে ড্রোন দিয়ে আগুন নিভানো বা কি পরিমাণ ক্ষতি হলো দেখার এরকম কোন যে অ্যাকশন তো হয়নি, মহড়াও আমরা শুনি। তার সাথে আরো কদিন আগে একটা পত্রিকায় দেখেছি, একটা চ্যানেলেও খবর উঠেছে, এই বটজলাতে একটা ছোট গ্যারেজ, সেখানে জিপ বা ছোট গাড়ি এর মেরামত হয়, ওইখানে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি মেরামত, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে হয়তো তিনি ফায়ার সার্ভিসে নেই। এইভাবে ফায়ার সার্ভিসে যতদিন থেকেছেন তার সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ। নিশ্চয়ই সে দপ্তরের কর্তার, অর্থাৎ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার আশীর্বাদ ছিল, এভাবেই করেছেন। এবং এর আগেও ফায়ার সার্ভিসের ফায়ারম্যানদের কিছু লোক আমার সাথে দেখা করেছেন, তারাও তার ব্যবহার আর এরকম অনিয়মের সম্পর্কে আমাকে বলেছেন অনেকবারই, কিন্তু তাদের হাতে কাগজ ছিল না। এখন এই কাগজপত্র আমার কাছে সব পাঠিয়েছে, কিভাবে ড্রোন কিনেছে, যেগুলো সাবস্ট্যান্ডার্ড, অচল, সম্পূর্ণ জ্বলে গেছে। তারপর একটা খুবই মানে এই অত্যন্ত মানে
কি বলে গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা বিপজ্জনক আরেকটা ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যে। তিনি এখন ওই স্পেশাল সেক্রেটারি জিএপিএনটি হওয়ার সুবাদে তিনি ভিজিলেন্সের ডাইরেক্টর। ভিজিলেন্স ডাইরেক্টর মানে বিশাল ক্ষমতা। একটা রিটায়ার্ড অফিসার একজন গ্রেড 1 ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার, একটা সোশ্যাল মিডিয়া থেকে ইয়ে করেছি আমি। তিনি গত 7 তারিখ, এই মাসের 7 তারিখ, আজকে 10 মানে আজকে 2 দিন আগে রেজিগনেশন লেটার দিতে বাধ্য হয়েছেন ডাইরেক্টর ভিজিলেন্স অফিসের কাছে। তিনি লিখেছেন যে তাকে এমনভাবে হিউমিলিয়েশন, অর্থাৎ নানাভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। তিনি এই ডাইরেক্টর ভিজিলেন্স হয়ে আসার পর বলছে তার কথা মতো অমুক লোককে ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে দাও। কারণ ভিজিলেন্স ক্লিয়ারেন্স সরকারি অফিসারদের তাদের প্রমোশনের ক্ষেত্রে অপরিহার্য এসেনশিয়াল একটা নথি। তো তাকে ডাইরেক্টর মহোদয়কে হয়তো এসে খুশি করছে বা নানাভাবে অ্যাপ্রোচ করছে, আর তিনি এই এসপি সাহেবকে বলছেন তুমি এক্ষুনি ইস্যু করো। তো এই ভদ্রলোক, তার ভদ্রলোকের নাম হলো জেরেমি ডার্লক, তিনি গত 23 জুন লিখেছেন তার কাছে লিখিতভাবে যে সরকারি আইন অনুসারে এসপি ভিজিলেন্স এভাবে তার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কোনো অথরিটি নেই, এখতিয়ার নেই, কিন্তু বলছেন তা করতেই হবে। মানে এমনভাবে তাকে অপদস্থ করা হয়েছে। এটা আমি জেরেমির সম্পর্কে আমি শুনেছি, একটা ইয়াং অফিসার, ভালো অফিসার। তিনি ক্ষোভে অপমানে গত 7 তারিখে রেজিগনেশন জমা দিয়েছেন। সেখানে বলেছেন তিনি একটা লাইন, আন্ডার দ্য গিভেন সার্কামস্টেন্সেস আই হ্যাভ নো আদার alternatives but to tender my resignation seeking graceful exit। কারণ এখানে থাকলে আমার যে জীবন এমন জায়গায় চলে যাবে, বরঞ্চ আমি সম্মানের সাথে এখান থেকে যাতে আমি বেঁচে ফিরতে পারি, rather than going against my administrative conscience। আমার যে বিবেক বুদ্ধি এটাকে বিসর্জন দিয়ে থাকতে পারলাম না, আমি এখান থেকে যেতে পারি। তিনি লিখেছেন, সো I humbly request you to do the needful and get my resignation letter accepted accordingly। আমি এগুলো পেয়েছি, আমি তো দেখলামই একটা জমির মালিকই এখানে যে অভয়নগর না কোন জায়গায় জানি প্রায় 2.5 কোটি টাকা বলছে। তারপর একটা ফ্ল্যাট আগরতলা শহরে 60-70 লাখ টাকার কম হবে না। 8 একরের মতো এই টি প্ল্যান্টেশন, তাও উক্ত চাম্পামোড়া। এখানেও কানি 15-20 লাখ টাকার কম হবে না। এছাড়া সব ম্যাচিউর টি, এটা তো জানা, কারণ এটা তো আর লুকানোর প্রশ্ন নেই, একদম সরকারি নথি বের করা, রাইট টু ইনফরমেশন করে এই সমস্ত তথ্য বের করে নিয়েছে, ডাক নাম্বার কি, খতিয়ান নাম্বার কি, এভরিথিং। তার বাইরেও আছে। তো সরকার দেখো যে তিনি যে ট্যাক্স রিটার্ন ফাইল করেন তার সাথে এই সম্পত্তির যে বহরের কোনো মিল আছে কিনা। অনিন্দ্য ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই, বাইরে ফ্ল্যাট। আরেকজন অফিসের কথা বলছি, তিনি এখনো সার্ভিসে আছেন, আমি পরবর্তী সময় আসবো, আমি আর একটু তথ্য সংগ্রহ করছি, আমি নিজে আগে স্যাটিসফাইড হই যে না তথ্যগুলো কতটুকু ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথাটা হলো এরাই হলো এখন সরকারের সবচেয়ে কাছের লোক, এবং অফিসারদের মধ্যে অনেকে বলছেন স্যার কি হচ্ছে, আমাদের তো কোনো কাছে নেই, সব কিছু লোকের মধ্যে হাতেই সব। এখানেই হলো গুরুতর প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক চন্দ্রার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার আগে থেকেই, যখন বিষয়টা নজরে এসেছে। তো সরকার বলছে করাপশনের এগেইনস্টে তারা স্টেপ নিচ্ছে।
কিন্তু আপনি বলছেন প্রদীপ চক্রবর্তী ওদেরকে কার্যত করাপশনকে জিইয়ে রাখার জন্য রেখেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি মনে হয়? তো মুখ্যমন্ত্রী বলুক না, আমি তো আজকে তুললাম, আমি তো একদম বলছি, আমি কাগজ নিয়ে এসেছি আজকে, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে আমি দেবো, তিনি যদি চান, তিনি যদি ভিজিলেন্সে দেন, ভিজিলেন্সকে আমি দেবো। হ্যাঁ, কিন্তু ভিজিলেন্সকে তাকে বসিয়ে রাখা হয়েছে, তো কি করে তাহলে হবে? এবং মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স অ্যাকশন নেওয়া হবে। এই যে আইএফএস অফিসার প্রায় 1 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, কি করে সে গেল এখান থেকে? অভিষেক চন্দ্রের ক্ষেত্রে কেউ যা ইয়ে কথা উঠছে, 14 কোটি টাকা এরকম, কোথায় তদন্ত? এবং মিডিয়া রিপোর্ট বলছে তাকে বাঁচানোর জন্য একটা লবি তৈরি হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী দুর্বলতা কোথায়? আপনি যদি এত স্বচ্ছ হন, সৎ হন, কথায় কথায় বলেন জিরো টলারেন্স, আপনি দেখান না। আপনি এরকম টেন্টেড লোকদেরকে বাদ দিয়ে আপনার অফিস চলতে পারছে না, আর সমস্ত ফাইল আগে তার হাতে যাচ্ছে, তারপরে আপনি দেখছেন। তাহলে এটার এই যে এপিসেন্টার কারা? আপনি স্বচ্ছতা থাকলে আপনি হিম্মত করে সে স্বচ্ছতা দেখান। আমার বক্তব্য এই জায়গা।